আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মিরাজ হোসেন। শুরুতেই বার্তা শিরোনাম। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে চলছে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনে লকডাউন। নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে ব্রিটিশ আমলের সীমানা পিলার ও বোমা তৈরির বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার। এবং ঝিনাইদহে অসময়ে উৎপাদিত হচ্ছে জৈব পদ্ধতিতে বাঁধাকপি, রপ্তানি হচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খুলনায় কঠোর তৎপরতার মধ্য দিয়ে চলছে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শুক্রবার। প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে। সাধারণ মানুষের জীবনযাপনে অনেকটা নিয়ন্ত্রিতভাবে চলছে। কমেছে অযথা বাহিরে ঘোরাঘুরির সংখ্যাও। কঠোর ভূমিকা পালন করছে পুলিশ সহ প্রশাসনিক কর্মকর্তারাও। বিধিনিষেধ না মানলে মামলা করা হচ্ছে। সকাল থেকে খালেশপুর থানাধীন বৈকালী মোড়ে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ইজিবাইক ও রিকশা থামিয়ে যাত্রীদের গন্তব্য জানছেন ডিউটিরত পুলিশ সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া ইজিবাইক, রিকশা আটকেও দিচ্ছেন। এ সময় কয়েকটি ইজিবাইক ধরে থানায় নিয়ে যাওয়া হয়। মাঠে আছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অভিযান পরিচালনা করে জেলা জুড়ে করা হচ্ছে জরিমানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করছেন পুলিশ, আনসার ও এপিবিএন সদস্যরা। সরকারের কঠোর বিধিনিষেধ মেনে চলতে ও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে অকারণে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ 10টি সংযোগ সড়ক বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরে ঘুরে দেখা গেছে এক ভিন্ন চিত্র। শহরের বাজার স্টেশন, খেদন সর্দারের মোড়, মুক্তিযুদ্ধ সংসদ গলি, টুকু ব্রিজ, ইলিয়ট ব্রিজ, সরকারি কলেজ গেট সহ শহীদ নাজমুল চত্বর, পামতলা মোড় সহ সদর থানা গেট ও পোস্ট অফিস সড়কগুলোতে বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার পিপিএম বলেন, সরকারের 18 দফা নির্দেশনা বাস্তবায়ন করতে কঠোর বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকটি প্রবেশমুখ বন্ধ হতে পারে বলে জানান তিনি। বৃহস্পতিবার লক্ষ্মীপুরে রায়পুরে লকডাউনের দ্বিতীয় দিনে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রায়পুর উপজেলা পৌরসভার বিভিন্ন পয়েন্টে ও রাখালিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন চৌধুরী। এ সময় সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা অমান্য করে শপিং এর জন্য দোকান খোলা রাখা এবং ক্রয় বিক্রয় করা, মাস্ক পরিধান না করা, নিষেধাজ্ঞা অমান্য করে দোকানের নির্দিষ্ট সীমানার বাইরে চলাফেরার পথ বন্ধ করে ফুটপাতের উপর দোকান বসানো, পথের উপর ময়লা আবর্জনা, পচনশীল খাবার ফেলা, অযথা ঘোরাঘুরি করার দায়ে 11টি মামলায় মোট 12,700 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। হবিগঞ্জে ঢিলে ঢালাভাবে চলছে তৃতীয় দিনের লকডাউন। প্রশাসনের সঠিক তদারকির অভাবে সড়কে বেড়েছে যান ও মানুষের চলাচল। শুক্রবার সকাল থেকে জেলার অলিগলিতে ও মূল সড়কে অবাধে যানবাহন চলাচল করছে। অপ্রয়োজনীয় সড়কে সাধারণ লোকজনকে চলাচল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কাঁচা বাজার ও মাছের বাজারগুলোতে নেই সামাজিক দূরত্ব মানার চিত্র। শুরুতেই কঠোর অবস্থানে থাকলেও প্রশাসনের সঠিক তদারকির অভাবে লকডাউনের দ্বিতীয় ও তৃতীয় দিনে মানুষ ও যান চলাচল অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বড় বড় শপিং মল সহ দোকানপাট বন্ধ থাকলেও বিভিন্ন স্থানে দোকানের এক দরজা খোলা রেখে বেচাকেনাও করতে দেখা গেছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতে মাঠে রয়েছে। নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে ব্রিটিশ আমলের সীমানা পিলার ও বোমা তৈরির বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক রাত 11:30টার সময় কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধব পাশা গ্রামের ফজলুর রহমান মৃধার ছেলে সাবেক ইউপি সদস্য আশরাফুল মৃধার বাড়ি থেকে এ সকল বস্তু উদ্ধার করেন কালিয়া থানা পুলিশের একটি দল।
উদ্ধার অভিযান পরিচালনা করেন নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। এই ঘটনায় কালিয়া থানায় একটি বিশেষ ক্ষমতায় বিস্ফোরক দ্রব্য আইনে ইউপি সদস্য আশরাফুল মৃধার নামে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। এর আগে ইউপি সদস্য আশরাফুলের নামে কালিয়া থানায় 5টি মামলা চলমান রয়েছে বলে জানান কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে মোহাম্মদ আশরাফুল মৃধা, পিতা ফজলুর রহমান মৃধা, গ্রাম মাধবপাশা, ইউপি হামিদপুর, থানা কালিয়া, সে তার বাড়িতে সীমানা পিলার তৈরি করে এবং বিক্রি করে। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং একটি সীমানা পিলার তৈরির একটি ডাইস সহ কিছু গান পাউডার ও লাল কস্টেপ পেঁচানো কিছু পেন্সিল ব্যাটারি উদ্ধার করি। আমাদের উপস্থিতি টের পেয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এবং তাকে ধরার বিষয়ে আমাদের অভিযান। করোনা ভাইরাস প্রতিরোধে 1 সপ্তাহের জন্য সরকারের কঠোর বিধিনিষেধ আরোপের পরও মানুষ তা মানছে না। নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলার হাট বাজারগুলোতে নেই তার কোনোই প্রভাব। উপচে পড়া ভিড় আর কেনাকাটা দেখে বোঝার উপায় ছিল না করোনাকাল চলছে। অনেকের মুখে মাস্কও ছিল না। কাঁটাতার পেরিয়ে ভারতীয় নাগরিকও চলে আসছে বাংলাদেশে এবং বাংলাদেশি নাগরিক যাচ্ছে ভারতে। গেল বছর করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তার পাশে হাত ধোয়ার পানি ও জীবাণুনাশক স্প্রে করেছিল, তা এবার একদমই নেই। খাদ্য সহায়তা পাচ্ছেন না হতদরিদ্র পরিবার, যার কারণে জীবিকার সন্ধানে বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। সামাজিক সংক্রমণ রোধে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করছেন সচেতন মহল। পটুয়াখালী গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে শেষ বিকেলে অভিযান চালিয়ে পানের বরজের ভিতরে চাষ করা 16টি গাছসহ মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা নামের এক গাঁজা চাষিকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী গলাচিপার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার রতনদিতলী ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দ নামক গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোতাহের মোল্লার ছেলে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত অফিসার MR শওকত আনোয়ার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজ মুখে তার অপরাধের কথা স্বীকার করেন এবং অতিরিক্ত লাভের আশায় এই গাঁজা চাষ করছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঝিনাইদহের সর্বাত্মক লকডাউনের 3য় দিনে জেলা শহরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ বিভাগ ও জেলা প্রশাসন। তবে ভিন্ন চিত্র উপজেলা শহরগুলোতে। নানা অজুহাতে বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ। খোলা হচ্ছে দোকানপাট, মুদি দোকান থেকে শুরু করে পোশাকের দোকানও খুলতে দেখা গেছে। সকালের শৈলকুপ উপজেলা শহরের বিভিন্ন এলাকার চিত্র ছিল এমনটাই। সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন চোখে পড়েনি পুলিশের ভূমিকা। দেখা মেলেনি উপজেলা প্রশাসনের কোনোই তৎপরতা। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটের মোড়লগঞ্জে 3য় দিনেও লকডাউন চলছে। সরকারি নির্দেশনা লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। ওষুধ ও কাঁচা বাজার ব্যতীত বাজারের সকল দোকান বন্ধ রয়েছে। পৌর প্রশাসনও কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে কাজ করছে। পৌরসভার মেয়র অ্যাডভোকেট মঞ্জুরুল হক তালুকদারের নির্দেশনায় কাউন্সিলর বৃন্দরা মাইকিং করে জনসাধারণকে সচেতন করতে দেখা গেছে। অপরদিকে পুলিশের টিম জনগুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে দেখা গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিলওয়ার হোসেন বলেন, লকডাউন বাস্তবায়নের সকল নির্দেশনা যথাযথভাবে কার্যকর করা হবে। কারো জরুরি সেবার প্রয়োজন হলে প্রশাসনের তরফ থেকে সেসব সেবা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। পৌর
সবার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। দোকানপাট মানুষজন স্বাভাবিক অন্য সব দিনের চেয়ে যথেষ্টভাবে তারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয় নাই। আর বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-19 টিকা গ্রহণ চলতেছে দ্বিতীয় পর্যায়ে। আমরা লক্ষ্য করছি মানুষ পূর্বের চেয়ে যথেষ্ট সচেতন এবং তারা স্বেচ্ছায়। ঝিনাইদহে অসময়ে উৎপাদিত এই বাঁধাকপি চাষ হচ্ছে জৈব পদ্ধতিতে। এসব সবজি এখন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে আবার বিদেশের বাজারেও। অর্থনৈতিক এমন সম্ভাবনায় কৃষকদের মাঝে বাঁধা অ্যাটম জাতের কপি ও বাহুবলী জাতের টমেটো সহ অন্যান্য সবজি চাষে ব্যাপক সাড়া পড়ছে। ঝিনাইদহ থেকে হাবিব ওমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত থাকছে মেরিনা রেমির ডেস্ক রিপোর্টে। ঝিনাইদহে অসময়ে উৎপাদিত এই বাঁধাকপি চাষ হচ্ছে জৈব পদ্ধতিতে। এতে করে দিন দিন এই সবজির চাহিদা বেড়েই চলেছে। গুণমানে উন্নত এই সবজি দামে একেবারেই সস্তা, যে কারণে খুব সহজেই এসব সবজি এখন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশের বাজারে। ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রাম নিজের 30% জমিতে বাঁধাকপি চাষ করছেন কৃষক জুলফিকার হোসেন। ক্ষেত পরিচর্যার পর কফি তুলে নিজের সন্তানকে সাথে নিয়ে প্যাকেজিংয়ে ব্যস্ত সময় পার করছেন। কপি গান্না থেকে যাবে ঢাকা চট্টগ্রাম হয়ে মালয়েশিয়া। 8 টাকা পিস বেচা যায় ক্ষেতের থেকে, তাহলে কিছুটা লাভে আসে আর কি। যেহেতু আমাদের কপি বিদেশ যাচ্ছে, এটা একটা সম্ভাবনা, আরো যাতে যায় সেই ব্যবস্থা করলে আরো আমরা সন্তুষ্ট হব আর কি। এখন আমার সরকার যদি লক্ষ্য নেয় কৃষকদের প্রতি, তা এই মালটা যদি বিদেশে যদি যায়, আমরা দেখা যাচ্ছে 1-2 টাকা না বেচে যদি 10-15 টাকা যদি বেচতে পারি, আমরা মূলত বাঁচবো। বেতাই গ্রামের কৃষক জালাল উদ্দিন বাঁধাকপির সাইজ, রং ও ওজন ধরে রাখতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছু কফি তোলা হয়েছে, তবে চেষ্টা বেশি করে কফির বাজার ধরার এমন সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। তিনি বলেন, আমাদের ক্ষেতে উৎপাদন করা কফি বিদেশে যাচ্ছে, তাতে আমি ভীষণ খুশি। কারণ আমরা চাষি, আমাদের মাল দেশ থেকে যদি বাইরে যায়, সেটা আমরাও কিছু মানে দেশের যে অর্থকরী যেটা আছে তার চেয়ে বৈদেশিক মুদ্রাও অনেক অর্জন হবে বাংলাদেশে। এদিকে ঝিনাইদহের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ঝিনাইদহ জেলা কৃষিতে একটি অন্যতম জেলা। এই জেলা শস্য সম্ভার জেলা বলা হয়। এখানে ফল, মূল, কলা, ধান, পাট সহ প্রচুর সবজি চাষ হয়। এতে লাভবান হচ্ছে কৃষকরা। ভবিষ্যতে কৃষকের উৎপাদিত আরো অন্যান্য শস্য, সবজি, ফলমূল বিদেশে রপ্তানি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। ঝিনাইদহ জেলা কৃষিতে একটি অন্যতম জেলা, এটাকে শস্য সম্ভার বলা হয়। এখানে সবজি, ফল, মূল এবং পাট, কলা, পান ইত্যাদি ফসলের পাশাপাশি প্রচুর সবজি চাষ হয়। আমাদের ঝিনাইদহ জেলায় প্রায় 19,000 হেক্টর সবজি চাষ হয়েছে এই রবি মৌসুমে। ঝিনাইদহে গান্না এলাকা থেকে উৎপাদিত সবজি বাঁধাকপি রপ্তানি হচ্ছে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। এ এলাকার উৎপাদিত গুণগত মানসম্পন্ন কফি জেলা কৃষি অফিসের অনুমোদন কর্মে সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে বিদেশ পাঠানো হচ্ছে। এ সকল সবজির আরো উন্নত ফলনের জন্য সরকারের সহযোগিতায় কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার দাবি এলাকাবাসীর। সরকারি সহযোগিতা পেলে উন্নত সবজি উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবেন বলে আশা করেছেন এই এলাকার কৃষকরা। মেরিনা রেমি, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় 2000 কেজি জাটকা ইলিশ আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মতলব উত্তর থানা পুলিশ টহলরত অবস্থায় বাংলা বাজার শ্রীরায়ের চর সংলগ্ন এলাকা থেকে পিকআপ ভর্তি জাটকা আটক করা হয়। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং বহন কাজে ব্যবহৃত মিনি পিকআপ ও চালককে 3000 টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। ওসি মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, জাটকা ইলিশ রক্ষা করার লক্ষ্যে উপজেলাধীন আমিরাবাদ হইতে ষাটনল পর্যন্ত যাতে কেউ মাছ ধরার নৌকা নিয়ে নদীতে নামতে না পারে সেই লক্ষ্যে অভিযান।
বাগেরহাটের মোড়লগঞ্জ হাসপাতালে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে টিকা গ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নমুনা পরীক্ষা সংগ্রহ চলছে। চিকিৎসকরা বসে নেই। লকডাউনের তৃতীয় দিনে শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে কোভিড-19 করোনা টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথম রাউন্ডে ৬,৯৭০ জন টিকা গ্রহণকারীরা, দ্বিতীয় পর্যায়ে ৮ এপ্রিল থেকে টিকা গ্রহণ করছে ১১০০ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৯ জনের। সার্বক্ষণিক মাঠে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। মেডিকেল টেকনোলজিস্ট দীপক কুমার রায় বলেন, ৫ বছর ধরে ল্যাব টেকনিশিয়ান ২টি পদ শূন্য থাকায় তার একার পক্ষে নমুনা সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে। জরুরিভাবে ২ জন টেকনিশিয়ান প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল হোসেন মুফতি বলেন, টিএইচও তিনি সহ ৯ জন চিকিৎসক সহ বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করছেন। সপ্তাহে ৩ দিন নমুনা সংগ্রহ করা হচ্ছে। অব্যাহত রয়েছে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের টিকা গ্রহণ। আমি এখানে কোভিডের কাজ করছি, করোনা টিকা কার্যক্রম চলছে, পাশাপাশি আমি ইপি টেকনিশিয়ান হিসেবে এখানে একা আছি। আসলে করোনার স্যাম্পল কালেকশন, তারপরে টিকা দেওয়া, এই ১৬ ইউনিয়নের প্রায় ৩.৫ লক্ষ লোকের এর জন্য খুবই যথেষ্ট একার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে। সর্বাত্মক করোনা রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, পাশাপাশি তাদেরকে আইসোলেশনে রাখতেছি এবং পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে আমরা সর্বাত্মক কাজ করতেছি। বিশেষ করে উপজেলা প্রশাসনের এনজিও কর্মকর্তা আছেন, প্রত্যেকেই আমরা আসলে তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং কারো যদি কোনো শারীরিক সমস্যা হয় আমরা মোবাইল চিকিৎসাও দিতেছি, মোবাইলও অনেকে চিকিৎসা। নড়াইলের লোহাগড়া জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের শিশু হামিদা পিতা তরিকুল ইসলাম নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। বাড়ির পাশে মধুমতি নদীতে চাচির সাথে গোসল করতে গিয়ে শিশু হামিদা খাতুন নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর এলাকাবাসী খুঁজতে শুরু করে। খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে এবং দীর্ঘ ২০ ঘন্টা পর শিশুর লাশ নদী থেকে উদ্ধার করা হয়। হামিদার সন্ধানের জন্য এলাকাবাসী নদীতে খোঁজাখুঁজি চালায়। পুলিশ প্রশাসন সহ ফায়ার সার্ভিস ও ডুবুরিরা চেষ্টা চালিয়ে শুক্রবার সকালে হামিদার মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। ঠাকুরগাঁয়ের ৫টি উপজেলায় ছড়িয়ে থাকা অনেক পুরাকীর্তির মধ্যে জামালপুর জমিদার বাড়ি ও জামে মসজিদ অন্যতম। এই নির্মাণ শৈলী ও অপূর্ব কারুকাজ মুগ্ধ করে দর্শনার্থীদের। এই বিভাগে প্রাচীনকালে যে সমস্ত মসজিদ গড়ে উঠেছে তার মধ্যে ঠাকুরগাঁয়ের জামালপুর ইউনিয়নের জমিদার বাড়ি জামে মসজিদটি উল্লেখযোগ্য। ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ও মসজিদটি সংস্করণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত দেখুন ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের তথ্যচিত্রে তাবাসসুম সেজুথির ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। এর প্রবেশমুখে রয়েছে একটি বড় তোরণ, ৩টি বড় আকৃতির গম্বুজ ও ৮০টি মিনার রয়েছে মসজিদটিতে। সুন্দর কারুকাজ আর নকশা খচিত প্রতিটি মিনারের উচ্চতা প্রায় ৩৫ ফুট। ১৮৬৭ সালে নির্মিত এই মসজিদের দৃষ্টিনন্দন শিল্পকলা নজর কাড়ে দর্শনার্থীদের। এই জমিদার বাড়ির লোকজন একটি জাদুঘর তৈরি করেছে। সে জাদুঘরে প্রায় ২ থেকে ২৫০ বছর আগের পুরাতন যে জমিদারগুলো জিনিসগুলো ব্যবহার করত, তাদের ঘোড়ার গাড়ি, তাদের ঢাল, তলোয়ার, সকল পুরাতন জিনিসগুলো এই জামালপুর জাদুঘরে সংরক্ষণ করা আছে। দেখে খুব ভালো লাগলো। ঐতিহ্যবাহী মসজিদটি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঠাকুরগাঁয়ের পর্যটন কেন্দ্রগুলোর সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ নিলেও প্রাচীন ঐতিহ্য ধরে রাখা যাবে বলে জানান দর্শনার্থীরা। শুধু নান্দনিকতাই নয়, এসব স্থাপনার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য। প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদ বর্তমানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমি জামালপুর জমিদার বাড়ি দেখতে আসছি খুবই মুগ্ধ হলাম। এখানকার যে প্রাচীন পুরাতন ঐতিহ্য কিছু আছে, এগুলো অত্যন্ত চমকপ্রদ এবং খুবই ভালো।
এটা দেখে আমি সত্যিই খুব খুশি হলাম। ব্রিটিশ শাসনামলে তাজপুর পরগনার জমিদার বাড়ি থেকে রওশন আলী নামে এক ব্যক্তি এ অঞ্চলে আসেন। তারই বংশধররা পরবর্তীতে ব্রিটিশের কাছ থেকে জমিদারি পান। 1862 সালে জমিদার বাড়ির ভিত্তি স্থাপনা করা হয়। বাড়িটির নির্মাণ শেষ হওয়ার আগেই 1867 সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল। জমিদারি প্রথা বিলুপ্তি হলেও বর্তমানে জমিদারের নবমতম বংশধররা জমিদার বাড়িতে অবস্থান করছেন। আমি জামালপুরের জমিদারের নবম পুরুষ। আর এটা জামালপুর জমিদার আব্দুল হালিম চৌধুরী সাহেব এটা উনি তৈরি করেছেন। 240 বছর আগে তৈরি করেছেন। এখন অবস্থা মানে মসজিদের মিনারগুলো ভেঙে গেছে, তারপর মানে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা এখন রক্ষণাবেক্ষণ করার মতো আমাদের সেরকম সামর্থ্য নেই। সেই সাথে সেই প্রাচীন ঐতিহ্য জমিদারদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র দিয়ে প্রায় 250 হতে 300 বছর পুরনো জিনিসপত্র যেমন ঢাল তলোয়ার, সিংহাসন, তীর ধনুক, তখনকার মুদ্রা, খঞ্জর, মোটরসাইকেল, পোশাক ইত্যাদি সাজিয়ে রাখা হয়েছে সেখানকার জাদুঘরে। ক্রমান্বয়ে মানে 8 পুরুষ পর্যন্ত আমাদের জমিদারি চলেছে। তারপরে জমিদারি 8 থানার মধ্যে জমিদারি ছিল। 1780 সালে মসজিদ স্থাপিত হয়েছে। তারপরে 4 পুরুষের মানে সময়টা শেষ হয়েছে। তাবাসসুম সেজুথি, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর সদরের পল্লীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে 2 নারীসহ 6 জনকে গুরুতর আহত করেছে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সাম্প্রদায়িক গালিগালাজ ও মারপিটের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বিচার নিশ্চিতের দাবি জানান রমানাথ রায়। দিনাজপুর সদর উপজেলার ঝানঝেরা এলাকায় লক্ষ্মীদহ একদল সন্ত্রাসীর হামলায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রসঞ্জিতের বাড়িতে হামলা চালায়। তাকে না পেয়ে বাড়িতে থাকা নারী সদস্য স্বপ্না রানী, মুক্তা রানী ও কল্পনা রানীকে এলোপাথারি মারপিট করে। রমনাথ রায় আরও বলেন, পার্শ্ববর্তী আত্রাই নদীতে অবৈধভাবে মাছ ধরার নামে বিষাক্ত ট্যাবলেট ও রাসায়নিক দ্রব্য নদীতে ছিটায় সন্ত্রাসীরা, যা খেয়ে মারা যাচ্ছে নদীর মাছসহ এলাকার হাঁস মুরগি। সন্ত্রাসীরা তাদের হাঁস মারা যাওয়ায় উল্টো রমনাথ রায় ও প্রসঞ্জিত রায়ের পরিবারকে দায়ী করে এই হামলা চালায়। রমনাথ রায় তার এজাহারে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এখনকার জেলা বার্তা এতটুকুই, তবে শেষ করার আগে জেনে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে চলছে দ্বিতীয় ধাপের 3য় দিনের লকডাউন। নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে ব্রিটিশ আমলের সীমানা পিলার ও বোমা তৈরির বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার। এবং ঝিনাইদহে অসময়ে উৎপাদিত হচ্ছে জৈব পদ্ধতিতে বাঁধাকপি, রপ্তানি হচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।